দশম শ্রেণীর ছাত্রদেরকে বলছি, তোমরা খাতা এবং কলম নিয়ে ক্লাসের জন্য প্রস্তুত হয়ে নাও। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, আয়নীয় ও সমযোজী বন্ধন। আমরা প্রথমেই রাসায়নিক বন্ধনের সম্পর্কে জানব। রাসায়নিক বন্ধন, একে আমরা ইংলিশে বলি কেমিক্যাল বন্ড। কেমিক্যাল বন্ড। শোনো, রাসায়নিক বন্ধন জিনিসটা কি সেটা বলছি, মনোযোগ সহকারে শোনো। একই অথবা ভিন্ন মৌলের দুই বা ততোধিক পরমাণু কোনো মৌলিক বা যৌগিক অণু বা আয়নীয় জোটে যে আকর্ষণী বলের দ্বারা একটি স্বাধীন সত্তা বিশিষ্ট একক রূপে জোটবদ্ধ হয়ে অবস্থান করে তাকে রাসায়নিক বন্ধন বলে। এটা হচ্ছে রাসায়নিক বন্ধনের ডেফিনিশন। আমি একটু জিনিসটা খোলসা করে বলি। একই মৌলের অথবা আলাদা মৌলের দুটো বা দুইয়ের বেশি পরমাণু কোনো মৌলিক অণু বা যৌগিক অণুতে অথবা কোনো আয়নীয় জোটে যে আকর্ষণী বলের প্রভাবে একটি স্বাধীন সত্তা বিশিষ্ট একক হিসেবে জোটবদ্ধ হয়ে অবস্থান করে, সেই আকর্ষণী বলটিকেই বলা হয় রাসায়নিক বন্ধন। এখন এই যে রাসায়নিক বন্ধনের কথা আমি বললাম, এই রাসায়নিক বন্ধন বিভিন্ন ধরনের হতে পারে। দেখো কি কি ধরনের রাসায়নিক বন্ধন হতে পারে। প্রথমত বলি আয়নীয় বন্ধন। নাম্বার 2 সমযোজী বন্ধন। নাম্বার 3 অসমযোজী বন্ধন। অসমযোজী বন্ধন। নাম্বার 4 হাইড্রোজেন বন্ধন। নাম্বার 5 ধাতব বন্ধন। এখন এই যে বিভিন্ন ধরনের বন্ধনের কথা আমি বললাম, 5টি বিভিন্ন ধরনের বন্ধনের কথা আমি বললাম, এদের মধ্যে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আয়নীয় এবং সমযোজী বন্ধন। আমরা দশম শ্রেণীতে আয়নীয় এবং সমযোজী বন্ধন সম্পর্কে জানব। প্রথমে আমরা আয়নীয় বন্ধনের কথায় আসি। দেখো, আয়নীয় বন্ধন বা আয়নিক বন্ড কি জিনিস। 1916 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ডব্লিউ কোসেল ইনি সোডিয়াম ক্লোরাইড মানে NaCl এর মতো যে সমস্ত যৌগে আয়নের অস্তিত্ব আছে, সেই সমস্ত যৌগে পরমাণুগুলির মধ্যে রাসায়নিক বন্ধন গঠন সম্পর্কিত একটা ধারণা দেবে।
1916 সালে, ডব্লিউ কোসেল। কোসেলের মত অনুযায়ী আয়নীয় যৌগ গঠনের সময় সাধারণত তড়িৎ ধনাত্মক মৌলগুলি তাদের যোজ্যতা কক্ষের নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন তড়িৎ ঋণাত্মক মৌলের এক বা একাধিক পরমাণুকে দান করে, দিয়ে ক্যাটায়নে পরিণত হয়। আর তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণু ওই ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। এখন পরমাণুগুলির মধ্যে ইলেকট্রন বর্জন বা গ্রহণ এমনভাবে ঘটে যাতে প্রত্যেকটা পরমাণু পর্যায় সারণীতে অবস্থিত তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে। এখন এই যে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলির মধ্যে স্থির তড়িতাকর্ষণ বলের দ্বারা স্থায়ী আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন গঠিত হয়। এখন এই যে তড়িৎযোজী বন্ধন গঠিত হওয়ার কথা আমি বললাম, এখানে যে যৌগটা উৎপন্ন হয় তড়িৎযোজী বন্ধনের দ্বারা, এই যৌগটিকে বলা হয় তড়িৎযোজী যৌগ। এখন আমরা তাহলে তড়িৎযোজ্যতা কি জিনিস সেটা জানব। তড়িৎযোজ্যতা মানে ইলেকট্রোভ্যালেন্সি বা তড়িৎযোজ্যতা কি জিনিস। আমি তড়িৎযোজ্যতার সংজ্ঞাটা বলছি, শোনো। নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর ন্যায় সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের প্রচেষ্টায় কোনো পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন অন্য পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে স্থানান্তরিত হয়ে তড়িৎ আকর্ষণের সাহায্যে পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠনের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে তড়িৎযোজ্যতা বলে বা ইলেকট্রনীয় যোজ্যতা বলে। তাহলে এই যে তড়িৎযোজ্যতার সংজ্ঞা বললাম, এই তড়িৎযোজ্যতার ফলে পরমাণু দুটির মধ্যে যে বন্ধনের সৃষ্টি হয়, সেই বন্ধনকে বলি আমরা তড়িৎযোজী বন্ধন। একটি তড়িৎ ধনাত্মক মৌলের পরমাণু আর একটি তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণু, এই যে দুটি পরমাণু, এই দুটি পরমাণুর মধ্যে তড়িৎযোজ্যতার ফলে যে বন্ধন সৃষ্টি হয়, সেই বন্ধনকে বলা হয় তড়িৎযোজী বন্ধন। এবার দেখো তড়িৎযোজী যৌগের কথায় আসি আমরা। তড়িৎযোজী যৌগ একাধিক পরমাণু ইলেকট্রন বর্জন এবং গ্রহণের দ্বারা বিপরীত চার্জযুক্ত আয়নে পরিণত হয়ে তড়িতাকর্ষণের দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে। তখন ওই যৌগকে বলা হয় তড়িৎযোজী যৌগ। এখন আমরা এই তড়িৎযোজ্যতাটাকে কি করে মাপব, কিভাবে তড়িৎযোজ্যতার পরিমাপ করা হয় সেটা বলি। তড়িৎযোজ্যতার পরিমাপ। তড়িৎযোজী যৌগ যখন গঠিত হয়, সেই তড়িৎযোজী যৌগ গঠনের সময়ে কোনো মৌলের একটা পরমাণু যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে, সেই গৃহীত বা বর্জিত ইলেকট্রনের সংখ্যাই ওই মৌলটির তড়িৎযোজ্যতাকে প্রকাশ করে বা তড়িৎযোজ্যতার পরিমাপ হয়। এবার আমরা একটু যোজন কক্ষের কথায় আসি। যোজন কক্ষ কাকে বলা হয়?
যখন তড়িৎযোজী বন্ধন গঠিত হচ্ছে, এই তড়িৎযোজী বন্ধন গঠনের সময়ে বহিস্তম কক্ষের ইলেকট্রনগুলো অংশগ্রহণ করে, তাই ওই বহিস্তম কক্ষটাকেই বলা হয় যোজন কক্ষ। এখন আমরা আয়নীয় যৌগের উৎপত্তির ব্যাখ্যা সম্পর্কে জানব। দেখো, আয়নীয় যৌগের উৎপত্তির ব্যাখ্যা। প্রথমেই আমরা সোডিয়াম ক্লোরাইডের উৎপত্তি ব্যাখ্যা করব। সোডিয়াম ক্লোরাইডের উৎপত্তি, শোনো, সোডিয়াম ক্লোরাইড যখন গঠিত হয় তখন এই যে সোডিয়াম পরমাণু, এই সোডিয়াম পরমাণু তার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটাকে বর্জন করে সোডিয়াম আয়নে পরিণত হয়। তোমরা জানো সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 281, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রন আছে, সেই একটি ইলেকট্রনকে আমরা এইভাবে ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করলাম। এই সোডিয়াম যখন ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়, তোমরা জানো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন 287, তাহলে সর্ববহিস্থ কক্ষে ক্লোরিনের 7টি ইলেকট্রন আছে। তাহলে 7টি ইলেকট্রনকে যদি আমরা দেখাই 1 2 3 4 5 6 7, এভাবে ডট চিহ্ন দিয়ে রাখলাম সর্ববহিস্থ কক্ষের 7টি ইলেকট্রনকে। এবার সোডিয়াম তার সর্ববহিস্থ কক্ষের এই একটি ইলেকট্রন ক্লোরিনকে হস্তান্তর করে। তাহলে এই যে একটি ইলেকট্রন সম্পূর্ণরূপে হস্তান্তরিত হচ্ছে সোডিয়াম থেকে ক্লোরিনে, তাহলে ইলেকট্রন নেগেটিভলি চার্জড, যার ফলে সোডিয়াম হয়ে গেল পজিটিভলি চার্জড একটি ইলেকট্রন বর্জন করার সুবাদে। অটোমেটিক্যালি এটি হয়ে গেল 2,8, অর্থাৎ সোডিয়াম নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করল। সাথে সাথে ক্লোরিন সোডিয়াম কর্তৃক বর্জিত ইলেকট্রনটিকে নিজের বহিস্তম কক্ষে গ্রহণ করে নেয়, দিয়ে তৈরি করে Cl-। তাহলে ক্লোরিনের বাইরের কক্ষে 7টি ছিল, এখন দেখো 1 2 3 4 5 6 7, আর সোডিয়ামের কাছ থেকে একটি ইলেকট্রন পেয়েছে, অটোমেটিক্যালি এটা হয়ে গেল Cl-, এবং সেই সুবাদে ক্লোরিন 288 ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং সাথে সাথে তৈরি হয় NaCl যৌগ। তাহলে এইভাবে তড়িৎযোজী যৌগ NaCl গঠিত হয়। এখন আমরা পরবর্তী জায়গায় আসি, অন্য আয়নীয় বা তড়িৎযোজী যৌগের উৎপত্তি আমরা ব্যাখ্যা করব এবার।